বছরের সবচেয়ে আলোচিত সাক্ষাৎকার বিএনপি নেতা তারেক রহমানের মুখে সরাসরি ভারত প্রসঙ্গ। তিনি বলেছেন, বাংলাদেশের স্বার্থ আগে, পানির হিস্সা চাই, ফেলানির বিচার চাই। অবশ্যই আমি আমার পানির হিস্সা চাই, অবশ্যই আমি দেখতে চাই না যে আরেক ফেলানি ভুলে আছে। কিন্তু প্রশ্ন হলো, এই কথাগুলো কি শুধুই দেশপ্রেমিক আবেগের প্রকাশ, নাকি এটি এক সুচিন্তিত নির্বাচনী কূটনীতি, যেখানে বার্তারা শুধু বাংলাদেশের ভোটারদের জন্যই নয়, বরং দিল্লিকে উদ্দেশ্য করেও বলা? আজকের বিশ্লেষণে আমরা দেখব তারেক রহমানের এই সাক্ষাৎকারে আসলে কি বার্তা লুকিয়ে আছে, আর ভারত কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছে, আর বাংলাদেশের রাজনীতিতে এর অর্থ কি হতে পারে। চলুন বিশ্লেষণ করি। বিবিসিকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন কিছু মন্তব্য করেছেন যা শুধু রাজনৈতিক নয়, কূটনৈতিকভাবেও ওজনদার। তিনি বলেছেন, আমি বাংলাদেশের স্বার্থ দেখব, আমি পানির হিস্সা চাই, আমি ফেলানির মতো আর কোনো মেয়েকে সীমান্তে ঝুলতে দেখতে চাই না। আরও বলেছেন, ভারত যদি একজন স্বৈরাচারকে আশ্রয় দেয়, তাহলে সেটা বাংলাদেশের জনগণের সঙ্গে শীতল সম্পর্কই তৈরি করে। এই কথাগুলো একদিকে আবেগঘন, অন্যদিকে এতে রয়েছে কূটনৈতিক সুনির্দিষ্ট ইঙ্গিত। বিএনপি দীর্ঘদিন ধরে ভারত বিরোধী ভাবমূর্তি পোষণ করছে বলে অনেকেই মনে করছেন, কিন্তু এই সাক্ষাৎকারে তারেক রহমান সরাসরি শত্রু নয়, বরং সমতার সম্পর্কের কথা বলেছেন। তিনি বলেননি ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান, বরং বলেছেন বাংলাদেশের স্বার্থকে আগে রাখতে হবে। এটি এক ধরনের ভারসাম্যপূর্ণ জাতীয়তাবাদ, যা একই সঙ্গে ভোটারদের আকৃষ্ট করে, আবার আন্তর্জাতিক মহলের জন্য গ্রহণযোগ্য বার্তা দেয়। তারেক রহমানের এই সাক্ষাৎকারের পর অনেকেই ধারণা করেছিলেন ভারতের বিশ্লেষকরা হয়তো ক্ষুব্ধ হবেন, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা। ভারতের প্রভাবশালী বিশ্ববিদ্যালয় এবং সাবেক আমলারা ডয়েচে ভেলকে বলেছেন, তারেকের মন্তব্যে আমরা অবাক হইনি। ওপি জিন্দাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেছেন, তারেক রহমান আসলে নির্বাচনের কথা ভেবেই জনতুষ্টির অবস্থান নিয়েছে, অর্থাৎ দিল্লি জানে এটা ভোটের রাজনীতি, সরাসরি কূটনীতিক সংঘাত নয়। ভারতের সাবেক সেনা কর্মকর্তা উৎপল ভট্টাচার্য আরও স্পষ্টভাবে বলেন, তারেককে আক্রমণাত্মক হতে হচ্ছে কারণ এটাই নির্বাচনী সময়ের ভাষা। এই মন্তব্যগুলো গুরুত্বপূর্ণ, কারণ এতে বোঝা যায় দিল্লি বিএনপিকে এখনও পুরোপুরি অস্বস্তিকর শত্রু হিসেবে দেখছে না, বরং পর্যবেক্ষকরা বলছেন ভারত এখন অপেক্ষার মোডে। ভারতের পররাষ্ট্র সচিব সম্প্রতি বলেছেন, দিল্লি কেবল নির্বাচিত সরকারের সঙ্গেই কথা বলবে, অর্থাৎ ভারত এখন নতুন সরকারের আগমনের দিকেই তাকিয়ে। এক কথায় তারেক রহমানের এই মন্তব্য দিল্লির কাছে অচেনা নয়, বরং তারা এটাকে দেখছে এক নতুন বাস্তবতার ট্রায়াল রান হিসেবে। এখন প্রশ্ন উঠছে, তারেক রহমান আসলে কি করতে চাইছেন? তিনি কি ভারতের উপর চাপ তৈরি করতে চাইছেন, যাতে দিল্লি ভবিষ্যৎ সরকার পরিবর্তনের সম্ভাবনা ভেবে কিছুটা নিরপেক্ষ অবস্থান নেয়, নাকি এটি কেবল দেশের ভেতরের ভোটারদের উদ্দেশ্যে বলা এক বক্তৃতা, যেখানে জাতীয়তাবাদ দিয়ে আবেগ তৈরি করা হচ্ছে? তারেক রহমান বলেছেন, শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলে ভারত বাংলাদেশের জনগণের কাছে বিরাগভাজন হবে। এই লাইনটি শুধু একটি মন্তব্য নয়, এটি রাজনৈতিক বার্তা। এখানে তিনি বলেছেন, ভারত, তুমি যদি অতিরিক্ত পক্ষ নাও, তবে বাংলাদেশের জনগণ তোমাকে শত্রু ভাববে। অর্থাৎ তিনি সরাসরি সংঘাতে যাচ্ছেন না, বরং ভারতের উপর জনমতের চাপ সৃষ্টি করতে চাইছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি ও ভারতের সম্পর্ক কখনোই উষ্ণ ছিল না। 1978 সালে জিয়াউর রহমান যখন বাংলাদেশ জাতীয়তাবাদের এই ধারণা প্রতিষ্ঠা করেন, তখন থেকেই ভারতের রাজনীতিতে বিএনপিকে সন্দেহের চোখে দেখা হয়। খালেদা জিয়ার সময়ও সম্পর্ক ছিল শীতল কিন্তু স্থিতিশীল। বড় কোনো সংকট হয়নি, তবে আস্থা গড়ে ওঠেনি। কিন্তু গত 15 বছরে আওয়ামী লীগ ভারত সম্পর্ক এমন পর্যায়ে গেছে যেখানে বিএনপি প্রায়
কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সেই পটভূমিতে তারেক রহমানের এই সাক্ষাৎকার এক ধরনের পুনর্মূল্যায়নের ইঙ্গিত দেয়। তিনি হয়তো বলতে চাইছেন, ভারত আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, তবে আমরা সমান মর্যাদার কথা বলবো। এটা বিএনপির ঐতিহ্যগত নীতি থেকে এক ধাপ এগিয়ে বা নতুন প্রজন্মের ভোটারদের কাছে একটা পরিণত নেতৃত্বের ইঙ্গিত দিতে পারে। তারেক রহমান সাক্ষাৎকারে তিনটি বিষয়কে বিশেষভাবে তুলে ধরেছেন: তিস্তা নদীর পানি, সীমান্ত হত্যা এবং ফেলানি। এই তিনটি বিষয় বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে গভীরভাবে যুক্ত আবেগ। কিন্তু কূটনৈতিক ভাষায় এগুলো কেবল মানবিক ইস্যু নয়, এগুলো হলো আলোচনার দর কষাকষি। কারণ বাংলাদেশ ভারত সম্পর্কে ইতিহাসে মানবিক ইস্যুগুলো সবচেয়ে বেশি ভোট সংবেদনশীল। যখনই বাংলাদেশে নির্বাচন আসে, সীমান্ত হত্যা, পানি বন্টন দুদেশের রাজনীতিতেই আলোচনার কেন্দ্র হয়ে ওঠে। তাই অনেক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমান জানেন এই তিনটি বিষয়ে জনগণের আবেগ রয়েছে এবং ভারতও এগুলো নিয়ে সাবধান। অর্থাৎ তিনি আবেগের মধ্য দিয়েই কূটনৈতিক চাপ তৈরি করেছেন। ভারতের নীতি নির্ধারকরা এখন প্রকাশ্যে কিছু বলছেন না, কিন্তু বার্তাটা স্পষ্ট। দিল্লি এখন অপেক্ষা করে দেখার অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ এখন মানবাধিকার এবং নির্বাচন নিয়ে প্রকাশ্যে উদ্বেগ জানাচ্ছে। এই অবস্থায় ভারত এমন কোনো অবস্থান নিতে চায় না যা ভবিষ্যৎ সরকারকে শত্রু বানিয়ে ফেলবে। তাই তারা এখন সব দরজা খোলা রাখছে। আওয়ামী লীগ, বিএনপি, এমনকি নতুন রাজনৈতিক শক্তি সকলের সঙ্গে নরম যোগাযোগ বজায় রাখছে। ভারতীয় বিশেষজ্ঞ শ্রী রাধা দত্ত বলছেন, ভারত জানে তারেক রহমান এখন ক্ষমতায় নেই, কিন্তু আগামী দিন বদলে যেতে পারে। তাই ভারতের কূটনীতি এখন ডিফেন্সিভ রিয়েলিজম, আগে ভাগে কোনো পক্ষ না নেওয়া, বরং দেখার অপেক্ষা করা কে টিকে থাকে। তারেক রহমানের সাক্ষাৎকার নিয়ে আওয়ামী লীগ খুব একটা বড় প্রতিক্রিয়া দেখায়নি। তারা জানে এখন প্রকাশ্যে ভারতকে নিয়ে বিতর্কে যাওয়া আওয়ামী লীগের জন্য ঝুঁকিপূর্ণ। অন্যদিকে বিএনপির ভেতরে এই সাক্ষাৎকারকে দেখা হচ্ছে দলের এক নতুন দিক নির্দেশ হিসেবে। একদিকে জাতীয়তাবাদী ভাব, অন্যদিকে কূটনৈতিক ভারসাম্য, দুই রাখার চেষ্টা। এই কৌশল সফল হলে বিএনপি শুধু ভারতের সঙ্গেই নয়, পশ্চিমা দেশগুলোর সঙ্গেও এক নতুন রাজনৈতিক গ্রহণযোগ্যতা পেতে পারে। ভারতের নীতি সবসময় বাস্তববাদী। তারা সম্পর্ক রাখে যে টিকে থাকবে তার সঙ্গে। যদি আগামী নির্বাচনে ক্ষমতার ভারসাম্য পাল্টে যায়, তাহলে দিল্লি তারেক রহমানের এই সাক্ষাৎকারকেই ভবিষ্যৎ সম্পর্কের ভিত্তি হিসেবে ব্যবহার করতে পারে। অন্যদিকে যদি আওয়ামী লীগ ফিরে আসে, তখন ভারত বলবে, আমরা বিএনপির কথাও শুনেছিলাম, কিন্তু কাজ করেছিলাম বাস্তবতার উপর। অর্থাৎ ভারত এখন নিজের সব দিক থেকে খোলা রাখছে। তারেক রহমানের এই সাক্ষাৎকার হয়তো সাধারণ এক বক্তব্য, কিন্তু এর ভেতরে আছে একাধিক স্তর। এটা একসঙ্গে নির্বাচনী প্রচারণা, কূটনৈতিক বার্তা এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতির রূপান্তর। ভারতের দিক থেকেও প্রতিক্রিয়া ছিল মাপা এবং পরিণত। তারা জানে বাংলাদেশের রাজনীতি এখন এক মোড় ঘোরার পথে। তাই আজ প্রশ্নটা কেবল এই নয় যে তারেক রহমান ভারতকে কি বার্তা দিলেন, বরং ভারত এই বার্তাকে কিভাবে কাজে লাগাবে। বাংলাদেশের রাজনীতি এখন এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে প্রতিটি শব্দই হতে পারে কূটনৈতিক সংকেত। আর তাই এই সাক্ষাৎকার হয়তো শুধু মিডিয়ার হেডলাইন নয়, হতে পারে আগামী দিনের কূটনৈতিক প্রথম ইঙ্গিত। আপনি কি তাই মনে করেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।